আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব স্বর্ণপূরণীর দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, আমরা কি দেখলাম যে প্রফেসর শঙ্কু তোমার স্বর্ণপূরণী আবিষ্কার করে ফেলেছে এবং সেই স্বর্ণপূরণী আবিষ্কার করে এনে সে তার বাগানের একদিকে গাছটি বসিয়েছে এবং মালির যত্নে গাছটা প্রায় অনেক পাতা দিচ্ছে। ঠিক আছে, তো স্বর্ণপূরণী প্রথম যার উপর প্রয়োগ হলো সেটা হলো কি না, গিরিডির যে উকিল জয়গোপাল মিত্র, উনি অসুস্থ ছিলেন, ওনার উদরি হয়েছিল। ওনার ক্ষেত্রে ওষুধটা খুব সফলভাবে কাজ করেছে। এবং দ্বিতীয়ত আমরা কি দেখতে পাচ্ছি যে প্রফেসর শঙ্কুর পত্রবন্ধু জেরেমির কী হয়েছে না, সন্ডার্সের কী হয়েছে, জেরেমি সন্ডার্স, তারও শরীর অসুস্থ এবং সেই পত্রের মাধ্যমেই প্রফেসর শঙ্কু কী করেছে না, তাকে ওষুধটা পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং ওষুধটা পাঠিয়ে দেওয়ার পর থেকে আমাদের পড়া আরম্ভ হবে। তারপর কি বলছে যে 1.5 মাস কেটে গেল, কোনো খবর নেই। ক্যান্সারে কি তাহলে মিরাকিউরাল কাজ করে না? তাহলে তো ওষুধের নাম পাল্টাতে হবে। আমি ততদিনে গিরিডি ফিরে এসেছি পুজোর ছুটিতে। সন্ডার্সের কাছে আমার দুটো ঠিকানাই ছিল। এখন কখন আমি গিরিডিতে থাকি আর কখন কলকাতায় থাকি সেটাও ও জানতো। কালী পুজোর আগের দিন ডরথিকে একটা টেলিগ্রামের খসড়া করে অত্যন্ত বিষণ্ণ মনে সেটাই চোখ বুলোচ্ছি, এমন সময় দুঃখী ব্যস্ত হয়ে এসে বলল, এক্ষুনি একজন সাহেব ট্যাক্সি থেকে নামলেন। বলার প্রায় সঙ্গে সঙ্গেই দরজায় কড়া নাড়ার শব্দ। আমার বাড়িতে ঢুকেই প্রথমেই বৈঠকখানা পড়ে। দরজা খুলে দেখি একটি স্বর্ণকেশ শ্বেতাঙ্গ সুপুরুষ যুবক ঠোঁটের কোণে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। ফটো বিনিময় হবার দরুন আমরা পরস্পরের মুখ চিনতাম। তাই আমি আর থাকতে না পেরে সন্ডার্সকে জড়িয়ে ধরে রুদ্ধ কণ্ঠে বললাম, তুমি বেঁচে আছো? তার মানে কি, আমরা বুঝতে পারছি যে মিরাকিউরাল সন্ডার্সের যে ক্যান্সার হয়েছিল সেই ক্যান্সারেতেও কি করছে না, তোমার কাজ করেছে, যার ফলস্বরূপ আজকে সন্ডার্স কোথায় না, গিরিডির বাড়িতে। ঠিক আছে, বলার ততক্ষণে আমরা দুজনেই ঘরে ঢুকে এসেছি। দুঃখী সন্ডার্সের হাত থেকে তার সুটকেস নিয়ে বেরোচ্ছে। এবার সন্ডার্স আমায় পিঠ দুটো চাপড়ে মেরে ধপ করে একটি সোফায় বসে পড়ে বলল, তা যে আছি সে তো দেখতেই পাচ্ছ, কিন্তু সত্যি করে বলো তো, এটা কি কোনো ভারতীয় ভেলকি? লন্ডনের ডাক্তারি মহলে তো হইচই পড়ে গেছে। কি ট্যাবলেট পাঠিয়েছিলে তুমি আমাকে? আমি দুঃখীকে কফি করতে বলে স্বর্ণপূর্ণির ঘটনাটা আদ্যোপান্ত সন্ডার্সকে বললাম। সন্ডার্স সবটুকু শুনে কিঞ্চিত অভিমানের সুরে বলল, এমন একটা ঘটনা তুমি একদিন তোমার পত্রবন্ধুর কাছে লুকিয়ে রেখেছিলে? আমি সত্যি কথাই বললাম। আমার ভয় হয়েছিল আমার কথা তুমি বিশ্বাস করবে না, ফলে আমাদের দুজনের মধ্যে একটা ব্যবধান এসে পড়বে। ননসেন্স। তোমার চিঠিতে যেটা সবচেয়ে বেশি প্রকাশ পায় সেটা হলো তোমার চিন্তাধারার স্বচ্ছতা ও গভীরতা। আমি তোমার কথা বিশ্বাস করব না এ কি হতে পারে? কি নাম তোমার এই আশ্চর্য ওষুধের? সংস্কৃত নামটা তো তোমায় বলেইছি, আমার দেওয়া নামটা হলো মিরাকিউরাল। ব্রাভো, বলে উঠল সন্ডার্স, এর চেয়ে ভালো নাম আর হতে পারে না। কিন্তু আশা করি তুমি এই ওষুধের পেটেন্ট নিয়েছো মানে কি, মানে ওষুধটাকে তুমি নিশ্চয়ই পরীক্ষা করেছো। আমি না বলতে সন্ডার্স সোফা ছেড়ে প্রায় 3 ইঞ্চি লাফিয়ে উঠে বলল, আর ইউ ম্যাড? তুমি কি বুঝতে পারছো না যে এ ওষুধ তোমাকে ক্রোড়পতি করে দেবে? আমি একটু হেসে বললাম, সেটাই আমি চাই না সন্ডার্স। বৈভবের প্রতি কোনো আকর্ষণ আমার নেই। আমি মোটামুটি স্বচ্ছন্দে সাধারণ জীবনযাপন করতে পারলেই খুশি। সন্ডার্স সোফার হাতল চাপড়ে মেরে বলল, ড্যামিট শঙ্কু, তুমি এর জন্য নোবেল প্রাইজ পেতে পারো, তা জানো? না সন্ডার্স, তা পারি না। তুমি শুধু শুনলে এই ওষুধের ব্যাপারে। আমি যদি কিছু করে থাকি সেটা হলো এই গাছটাকে খুঁজে বার করা। সেটাও সম্ভবত হয়েছে আর একজন নির্দেশ দিয়েছিল বলে। আর এর গুণ, সে তো প্রকৃতির অবদান। তুমি প্রাইজ দেবে কাকে? বেশ তো, প্রাইজের কথা ছেড়ে দিলাম, কিন্তু খ্যাতি বলে তো একটা জিনিস আছে, তুমি কি সে সম্পর্কেও উদাসীন? মিরাকিউরাল যে একমাত্র তোমার কাছেই আছে আর কারোর কাছে নেই সেটা তুমি অস্বীকার করবে না। ক্যান্সার পর্যন্ত যখন ছেড়ে গেছে তাতেই বোঝা যায় এ ওষুধের ক্ষমতার দৌড়। পৃথিবীর সবচেয়ে শক্তিমান ওষুধের স্বাত্বাধিকারী তুমি। তোমাকে দেশে বিদেশের লোক চিনবে না, তার জন্য তুমি কি করতে বলো আমাকে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, তোমার সন্ডার্স চাইছে তার বন্ধু প্রফেসর শঙ্কু ওষুধটা নিয়ে প্রকাশ্যে আসুক, এভাবে
লুকোচুরির কোনো দরকার নেই। আর আমাদের প্রফেসর শঙ্কুর বক্তব্য যে বৈভবের প্রতি কোনো আকর্ষণই আমার নেই, আর ওষুধটা তো শুধুমাত্র একমাত্র কৃতিত্ব তো আমি নই, অনেকের মধ্যেই এই অবদানটা আছে। ঠিক আছে, সেটা নিয়েই দুই বন্ধুর মধ্যে কথাবার্তা চলছে। তারপর দেখো, আমার প্রস্তাব হচ্ছে তুমি আমার সঙ্গে লন্ডনে চলো। আমার মিরাকেল কিওরের কথা শুনে ডাক্তারি মহলে নয়, বিজ্ঞানিক মহলের মধ্যেও তুমুল আলোড়ন চলছে। তারা তোমাকে দেখতে চায়, তোমার মুখ থেকে এই ওষুধের কথা শুনতে চায়, আর যেটা জানতে চায় সেটা হলো এই ওষুধের মধ্যে এমন কী উপাদান থাকতে পারে যার ফলে এত তেজ, রোগ জীবাণুনাশক, এত শক্তি। এর কেমিক্যাল অ্যানালাইসিস তুমি করেছো? মানে এর মধ্যে কি কি গুণ আছে যার ফলে সমস্ত রকম রোগ নিরাময় হয়ে যাচ্ছে, সেই কেমিক্যাল অ্যানালাইসিসটা করা প্রয়োজন। তো সেটা কি তুমি করেছো? সেটা জিজ্ঞাসা করছে। না। তাহলে সে কাজটা লন্ডনে করাতে হবে। উপাদানগুলো জানতে পারলে কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতে এই ওষুধ তৈরি করে বাজারে ছাড়া যেতে পারে। ভেবে দেখো সেটা মানুষের মনে কতটা ভরসা আনবে। তাই বলছি তুমি চলো আমার সঙ্গে। অত্যাধুনিক বিজ্ঞানের ঘাঁটি যে এখনও পশ্চিমে, সেটা তো তুমি স্বীকার করো। বৈজ্ঞানিক হিসাবেও তো তোমার একবার বিলেত যাওয়া দরকার। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি যে তোমার সন্ডার্স তাকে কোথায় নিয়ে যেতে বলছে না, সন্ডার্স তাকে বলছে যে লন্ডনে যেতে এবং ওষুধটার যে কেমিক্যাল অ্যানালাইসিস, সেই কেমিক্যাল অ্যানালাইসিস করতে। ঠিক আছে, তো মানে বিজ্ঞানের যে ঘাঁটি সেটা পশ্চিমে, এটা বলার কারণ হচ্ছে কি না, তোমার পশ্চিমের যে দেশগুলো সেগুলোই হচ্ছে কি বিজ্ঞানের খুবই উন্নতি, সেখানকার যে প্রযুক্তিবিদ্যা, সেই প্রযুক্তিবিদ্যার সাহায্য নিয়ে যদি এই মিরাকিউরালের কেমিক্যাল অ্যানালাইসিস করা যায়, তাহলে কিন্তু আসল জিনিসটা সত্যিই ধরা পড়বে বলে বিশ্বাস আছে। কার না, তোমার সন্ডার্সের। আর তাছাড়া প্রফেসর শঙ্কু তোমার ওষুধের আবিষ্কারের জন্য না হলেও সে তো নিজেও একজন বৈজ্ঞানিক, অতএব তার একবার লন্ডনে যাওয়া উচিত। ঠিক আছে, লন্ডনে সব কিছুই উন্নত প্রযুক্তিবিদ্যার, সেখানে গিয়ে সব কিছু আবার দেখে আসা উচিত, সেটাই বলছে। অগত্যা সন্ডার্সের প্রস্তাবে সায় দিতে হলো। সত্যি বলতে কি, বিদেশে যাওয়ার বাসনা আমি অনেক দিন ধরেই পোষণ করছি, সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতে পারিনি। কলকাতায় গিয়ে 7 দিনের মধ্যেই যাবার সব ব্যবস্থা হয়ে গেল। 25শে অক্টোবর 1937 আমরা বোম্বাই থেকে P&O কোম্পানির জাহাজ SS এথিনাতে ইংল্যান্ড রওনা দিলাম। 16ই নভেম্বর পোর্টসমাউথ বন্দরে জাহাজ থেকে নেমে ট্রেনে এলাম লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনে। সেখান থেকে টিউব অর্থাৎ পাতাল রেলে চলে গেলাম হ্যাম্পস্টেডে। এই হ্যাম্পস্টেডের উইলবি রোডে সন্ডার্সের বাড়ি। তাহলে সন্ডার্সের বাড়িটা কোথায়? লন্ডনের হ্যাম্পস্টেডে উইলবি রোডে। ঠিক আছে, সন্ডার্সের চিঠিতে আগেই জেনে নিয়েছিলাম তার বাড়িতে স্ত্রী ছাড়া থাকেন তার বাবা মা। বাবা জনাথন সন্ডার্স লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। আমাদের দেখে সকলের মুখে হাসি ফুটে উঠল। সন্ডার্সের মা আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি জেরিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো, এর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। দোতলা বাড়ি, তার একতলাতেই গেস্ট রুমে আমার জায়গা হলো। আমরা পৌঁছালাম সন্ধ্যে 6টায়, 8:30টায় ডিনার। এরা দেখলাম বলে সাপার টেবিলে। সন্ডার্স তার প্ল্যান বলল। তো ডিনারকে পশ্চিমের লোকরা অর্থাৎ লন্ডনের লোকরা কি বলে? সাপার। ঠিক আছে, দেখবে একটা বিখ্যাত ছবি এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, সম্ভবত দি লাস্ট সাপার। ঠিক আছে, তো সাপার মানে হচ্ছে কি রাত্রের খাওয়া দাওয়া। কাল সকালে তোমার বড়ির কেমিক্যাল অ্যানালাইসিসের বন্দোবস্ত করব। তারপর তোমার বক্তৃতার জন্য জায়গা ঠিক করে খবরের কাগজে বিজ্ঞাপন দেব সাধারণকে জানানোর জন্য। ঠিক আছে, তো সাধারণকে জানানোর জন্য কি করতে হবে না, তোমার বিজ্ঞাপন দিতে হবে। তারপর কি বলছে, বিজ্ঞপ্তিতে কি বলবে আমি জিজ্ঞাসা করলাম। আমার নাম তো কেউই চেনে না। এটা কে বলছে? এটা প্রফেসর শঙ্কু জিজ্ঞাসা করছে যে আমাকে তো এদেশের কেউই চেনে না, তাহলে তুমি বিজ্ঞাপনে কি বলবে? সন্ডার্স নির্দ্বিধায় বলবো সর্বরোগনাশক যুগান্তকারী ড্রাগ মিরাকিউরালের আবিষ্কর্তা ভারতীয় বিজ্ঞানী প্রফেসর টি শঙ্কু তার আবিষ্কার সম্পর্কে বক্তৃতা দেবেন।
ঠিক আছে, এটাই হলো বক্তৃতার বিষয়। সন্ডার্স ধমকের সুরে বলল, আবিষ্কার নয় কেন বলছো শঙ্কু? ও যে গাছের উল্লেখ শুধু প্রাচীন সংস্কৃত ডাক্তারি শাস্ত্রে পাওয়া যায়, কাশীর এক সাধু ছাড়া যে গাছ কেউ কখনো চোখে দেখেনি, সেই গাছের সন্ধানে ঘোড়ায় পিঠে চড়ে 6.5 ফুট উঁচুতে পাহাড়ের গায়ে গভীর জঙ্গলে নিজের জীবন বিপন্ন করে কে গিয়েছিল? তুমি না আর কেউ? তুমি এত বিদ্বান, এত বুদ্ধিমান, আর এটুকু বুঝতে পারছো না? এই গাছ ডিসকভার করে ব্যাপকভাবে কাজে লাগানো একমাত্র তুমি ছাড়া আর কেউ করেনি। ঠিক আছে, তো প্রফেসর শঙ্কু পুরো ক্রেডিটটা নিতে না চাইলেও তার বন্ধু সন্ডার্স তাকে বলছে যে এই ক্রেডিটটা সম্পূর্ণ তোমার, যা শুধুমাত্র চরক সংহিতায় আছে তাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ একমাত্র তুমিই করতে পেরেছো, অতএব এটা তোমারই একমাত্র কৃতিত্ব। এরপর আমি কি বলবো? প্রফেসর সন্ডার্স বলল, খাও শঙ্কু খাও, মাথা হেঁট করে বসে থেকো না। জেরিজা বলেছে তা 16 আনা সত্যি। নিজের যেটুকু প্রাপ্য সেটা আদায় করে নেওয়াটাই বিচক্ষণ ব্যক্তির কাজ। এ ব্যাপারে বিনয় প্রকাশ আমি মোটেই সমর্থন করি না। পরদিন সকালে সন্ডার্স বলল, তোমাকে আর আমার সঙ্গে টানবো না, তুমি বরং ডরথির সঙ্গে গিয়ে হ্যামস্টেড হিথে হাওয়া খেয়ে এসো, আর এখান থেকে 10 মিনিটের হাঁটা পথে কবি কিটসের বাড়িটা দেখে এসো। ডরথি হলো সন্ডার্সের স্ত্রী। তার সঙ্গে কোথায় যেতে বলছে না, তার সঙ্গে তাকে একটু ভ্রমণে বেরোতে বলছে এবং সেখানে ইংরাজি সাহিত্যের কবি জন কিটসের বাড়ি, সেই কিটসের বাড়িটা দেখে আসতে বলছে। হ্যামস্টেড হিথের কথা আগেই শুনেছিলাম, একটা বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান, তার উপর দিয়ে হেঁটে চলেছি ডরথি আর আমি। নভেম্বর মাস, তাই ঠান্ডা বেশ জবরদস্ত। ডরথি যে অতি বুদ্ধিমতী মেয়ে সেটা ওর সঙ্গে 5 মিনিট কথা বলেই বুঝেছি। সেও কেমব্রিজের ছাত্রী, অর্থনীতিতে গ্র্যাজুয়েট। কেমব্রিজেই জেরোমির সঙ্গে ওর আলাপ হয়। তাহলে তারা দুজনেই কোথায় পড়েছে? কেমব্রিজ ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করেছে। ডরথির কথা শুনে এটা বুঝলাম যে ভারতবর্ষে বসে শুধু খবরের কাগজ পড়ে ইউরোপে কী ঘটছে সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা করা যায় না। গত কয়েক বছরে জার্মানিতে হিটলারের অভ্যুত্থান ও নাৎসি পার্টি সংগঠনের কথা অবশ্যই জানতাম, কিন্তু সেটা যে কতটা ভয়ঙ্কর চেহারা নিয়েছে, হিটলারের আত্মম্ভরিতা ও তার শাসনতন্ত্রের যথেচ্ছাচারিতা যে কোনো স্তরে পৌঁছেছে, সেটা দেশে বসে ধারণা করতে পারিনি। ডরথি বলল, ইংরাজিতে পাওয়ার ম্যাড বলে একটা কথা আছে জানো তো? হিটলার সেই অর্থে উন্মাদ, সমস্ত ইউরোপকে গ্রাস করে সে একটা বিশাল জার্মান রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে। তাতে ইন্ধন যোগাচ্ছে ওর সাঙ্গপাঙ্গরা, গোয়রিং, গোয়েবলস, হিমলার, রিবেনট্রপ। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। এখানে হিটলারের যে নাৎসিবাদ, সেই নাৎসিবাদের যে অত্যাচার সাধারণ মানুষের ওপর, সেই অত্যাচারের কথাই এখানে তুলে ধরছে ডরথি। কি বলছে না, সেটা শুধুমাত্র খবরের কাগজ পড়ে শোনা যায় না, সেটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে গেলে কি করতে হবে না, এখানে এসে দেখতে হবে যে মানুষগুলোর অবস্থা কি শোচনীয়। আমি গম্ভীর হয়ে দেখছি, দেখে ডরথি বলল, দেখো আমার কি আক্কেল, তুমি এই প্রথমবার লন্ডনে এলে আর আমি তোমাকে যত সব অলক্ষণে কথা বলে ভাবিয়ে তুলেছি। ভেরি সরি শঙ্কু, চলো কিটসের বাড়ি দেখলে তোমার মন খুশি হয়ে যাবে। নিশ্চয়ই। কে বলছে এটা? এটা বলছে শঙ্কু। ডরথি ভুল বলেনি। আমি ভাবতে পারি না যে আমাদের দেশের অতীতের কোনো কৃতিকর্মের স্মৃতি এত যত্ন নিয়ে জিইয়ে রাখা হয়েছে। ডরথি বলল, শুধু এটা ব্রিটেনের বিশেষত্ব নয়, ইউরোপে যেখানেই যাও এই জিনিস দেখতে পাবে। সন্ডার্স ফিরল সন্ধ্যে 7টায়, 6:30টায়। প্রথমেই বলল, তোমার বক্তৃতার ব্যবস্থা হয়ে গেছে। পরশু সন্ধ্যা 7টায় ক্যাক্সটন হলে। টাইমস আর ম্যানচেস্টারের গার্ডিয়ানে কাল বিজ্ঞপ্তি বেরোবে। ফোন করে যাদের খবর দিয়েছি তার মধ্যে যিনি আমার ক্যান্সারের চিকিৎসা করেছিলেন, ডক্টর ক্যানিংহাম, তিনিও আসছেন। সকলেই উন্মুখ হয়ে আছেন তোমার বক্তৃতা শোনার জন্য। ঠিক আছে, তাহলে প্রফেসর শঙ্কুর বক্তৃতা কোথায় হবে না, তোমার ক্যাক্সটন হলে। ঠিক আছে, সেখানে সকলেই উপস্থিত থাকবে, অনেক গণ্যমান্য ব্যক্তিরা, এমনকি সন্ডার্সের যিনি কী করেছিলেন, ক্যান্সারের চিকিৎসা করেছিলেন, সেই ডাক্তারও শুধু আসবেন। কিন্তু আমার বড়ির অ্যানালিসিসের কি খবর? সন্ডার্স পকেট থেকে একটা খাম বের করে আমাকে দিল। খাম থেকে যেটা বেরোলো সেটাই হলো অ্যানালিসিসের রিপোর্ট। আমি তাতে কিছুক্ষণ চোখ বুলিয়ে দেখছিলাম যে এতে তো সব রকমের ভিটামিনই রয়েছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, আয়োডিন। দেখে অনেকটা মনে হয় যেন রসুনের উপাদানের তালিকা দেখছি, অর্থাৎ যে রসুন, সেই রসুনের মধ্যেই অনেক সময় এই ভিটামিনগুলো সব থাকে। সন্ডার্স বলল, অ্যালিল সালফাইড রয়েছে বলে এত রকম রোগের জীবাণু এর কাছে পরাস্ত হয়।
কিন্তু রিপোর্টের শেষে যে কথাটি বলা হয়েছে সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেছে একটি উপাদান রয়েছে যা বডিতে, যার কোনো রাসায়নিক পরিচিতি নেই। এক্স্যাক্টলি বলল সন্ডার্স, এবং সেই কারণেই ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে এই ওষুধ তৈরি করা যাবে না। অর্থাৎ পৃথিবীতে একমাত্র তুমিই এই ওষুধের সোল প্রোপাইটার, তোমার জায়গা কেউ কোনো দিন নিতে পারবে না। তো এই যে ওষুধটা, সেটা কেন কৃত্রিমভাবে তৈরি করা যাবে না? কারণ এতে এমন একটা কেমিক্যাল আছে যেটার কোনো রাসায়নিক নাম নেই, ঠিক আছে? আশ্চর্য জিনিস, আর যার জন্যই এটা তোমার অন্য কেউ তৈরি করতে পারবে না, একমাত্র প্রফেসর শঙ্কুই হচ্ছে এর সোল প্রোপাইটার। কথাটা শুনে আমার মনে একটা মিশ্র ভাব দেখা দিল। মিরাকিউরার আমার একার সম্পত্তি, এটা ভাবতে খারাপ লাগছে না, কিন্তু এও তো ঠিক যে ওষুধটা বাজারে ছাড়া যাবে না। পৃথিবীর কোটি কোটি মুমূর্ষ ব্যক্তি এর রোগনাশক ক্ষমতা থেকে বঞ্চিত হবে। এর পরের দিন সন্ডার্সের সঙ্গে বেরিয়ে লন্ডনে অনেক কিছু দ্রষ্টব্য, ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি, ম্যাডাম তুসুর মিউজিয়াম দেখে সন্ধ্যায় মরমের থিয়েটারে বার্নার্ড শর পিগমিলিয়ন নাটক দেখলাম। সব মিলিয়ে এটা বলতে পারি যে লন্ডন আমাকে হতাশ করেনি, অর্থাৎ লন্ডনে প্রফেসর শঙ্কু খুব ভালো একটা সময় কাটিয়েছে। আমার বক্তৃতার এত লোক হবে সেটা স্বপ্নেও ভাবিনি। সন্ডার্স আমার সঙ্গে মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আমার পরিচয় দিল। সন্ডার্সেরই অধ্যাপক রেমন্ড ক্যারুথার্স মিটিংয়ের চেয়ারম্যান ছিলেন। সন্ডার্স তাকে আগেই তালিম দিয়ে রেখেছিল। তিনি ব্রিলিয়ান্ট ইয়াং ইন্ডিয়ান সায়েন্টিস্ট প্রফেসর শঙ্কু সম্পর্কে দু চার কথা বলার পর আমার বলার পালা এলো। 20 বছর বয়স থেকে ছাত্র পড়াচ্ছি বলে বক্তৃতার ব্যাপারে আমার কোনো অস্বস্তি ছিল না, তাই আমি বেশ সহজভাবেই বলে চললাম ভারতে আয়ুর্বেদ চর্চার কথা, চরক সুশ্রুতের সংহিতার কথা, আমার বাবার কথা, এবং টিকরি বাবার কাছে শুনে কিভাবে কসৌলির জঙ্গলে স্বর্ণপূর্ণি সংগ্রহ করি তার কথা। যতক্ষণ বললাম ততক্ষণ হলে কেউ টু শব্দটি করেনি। বলা শেষ হলে পরে করধ্বনির বহর থেকে বুঝলাম আমি উতরে গেছি। বক্তৃতার পর প্রশ্ন উত্তরের জন্য কিছুটা সময় রাখা হয়েছিল। যে দুটো সবচেয়ে স্বাভাবিক প্রশ্ন, 1, আমি ওষুধটা মার্কেটিং করব কি না, আর 2, কিছুদিন লন্ডনে থেকে চিকিৎসা করব না। তো এই বক্তৃতার সময় প্রফেসর শঙ্কুর কাছে যে দুটো কোয়েশ্চেন এসেছিলো, সেই দুটো কোয়েশ্চেন কি, যে এই ওষুধটা তিনি বাজারে বিক্রি করবেন কি না, ঠিক আছে, আর তিনি কিছুদিন লন্ডনে থেকে চিকিৎসা চালাবেন কিনা। এই দুটোর উত্তরই আমার বক্তৃতার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। বক্তৃতার শেষ 2 মিনিট অপেক্ষা করে সন্ডার্স আমাকে নিয়ে মঞ্চ থেকে নিচে নেমে এলো, বহু লোকের সঙ্গে করমর্দন করে এবং অন্তত 50 জনের কনগ্রাচুলেশনে থ্যাংক ইউ বলে তবেই আমি রেহাই পেলাম, ঠিক আছে। পরদিন দেখলাম লন্ডনের সব কাগজে আমার ছবি সমেত খবরটা বেরিয়েছে। বিকেলের দিকে সন্ডার্স বেরিয়ে কাছেই একটা দোকান থেকে জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান, সুইডিশ ইত্যাদি যাবতীয় ইউরোপীয় ভাষায় রচনখানি খবরের কাগজ নিয়ে এলো। সেদিনেরই কাগজ, কিছুক্ষণ আগে এয়ারমেলে এসেছে। উল্টে পাল্টে দেখা গেল প্রত্যেকটা কাগজেই খবরটা বেরিয়েছে এবং তার সঙ্গে প্রত্যেকটা কাগজেই আমার ছবি। আমি হকচকিয়ে গেছি দেখে সন্ডার্স বলল, এতে অবাক হবার কিছু নেই শঙ্কু। ক্যাক্সটন হলে বহু কাগজের রিপোর্টার উপস্থিত ছিল। তুমি ভুলে যাচ্ছ যে মিরাকিউরাল আবিষ্কারের মতো এমন চাঞ্চল্যকর ঘটনা সম্প্রতি আর ঘটেনি। তুমি এবং তোমার স্বর্ণপূর্ণিকে কোনো কাগজ অগ্রাহ্য করতে পারে না। এখানে শনি রবি হলো উইকেন্ড, এই দুটো দিন খুব কমই লোক লন্ডনে থাকে। ইংল্যান্ডে কোথাও না কোথাও চলে গিয়ে নির্ঝঞ্ঝাটে রাতে 2 দিন কাটিয়ে আসতে। সন্ডার্স আগেই বলে রেখেছিল যে উইকেন্ডে সে আমাকে কেমব্রিজ এবং অক্সফোর্ড দেখিয়ে আনবে। শনিবার কেমব্রিজ, আর সেখানে কোনো হোটেলে থেকে রবিবার অক্সফোর্ড দেখে বাড়ি ফেরা। তারপর কি বলছে, এ ব্যাপারে ডরথিও আমাদের সঙ্গে এলো। সুপ্রাচীন বিশ্ববিদ্যালয় দুটো দেখে মুগ্ধ হলাম। কোনটা যে বেশি ভালো সেটা বলা খুব কঠিন, যদিও শহর হিসাবে কেমব্রিজের শান্ত সৌন্দর্য অক্সফোর্ডকে ছাপিয়ে যায়। সন্ডার্স, ডরথি দুজনেই কিংস কলেজ থেকে পাশ করেছে। দেখে মনে হলো পড়াশোনার পক্ষে এর চেয়ে ভালো পরিবেশ আর হতে পারে না। তারপর কি বলছে দেখো, রবিবার বিকেলে 4:30 বাড়ি ফিরে সদর দরজা দিয়ে ঢুকতেই ডরথির মা ব্যস্তভাবে আমার দিকে এগিয়ে এলেন। শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য একটি বিদেশি যুবক 8 ঘন্টা হলো বসে আছে। বিদেশি মানে? সন্ডার্স জিজ্ঞাসা করলো। সেটা তো তোমরা বুঝবে, আমার মতো ইংরাজি বলে না এটা বলতে পারি। বৈঠকখানায় ঢুকতে সোফা থেকে উঠে দাঁড়ালো যুবক, তার চোখে চশমা, মাথা ভর্তি সোনালি চুল। গুটেন মানে গুড ইভিনিং বলল ছেলেটি। বুঝতে পারলাম ছেলেটি জার্মান কিংবা অস্ট্রিয়ান। গুটেন আবেন্ট বলতে গিয়ে মা
মাঝপথে সামলে নিয়ে ইংরাজি বলছে। এখানে বলে রাখি যে বিএসসি পাশ করার পর যে 4 বছর বসেছিলাম সেখানে অবসরে আমি ল্যাঙ্গুয়াফোন, রেকর্ড, গ্রামোফোন বাজিয়ে মাঝে মাঝে ফরাসি আর জার্মান শিখে নিয়েছিলাম। তাহলে প্রফেসর শঙ্কু জার্মানি আর ফরাসিটা কোথায় শিখেছিলেন? না ওই যে লিঙ্গুয়া গ্রাফ যে যন্ত্রটা, যেটা কি হতো না অনুবাদ হয়ে যেত যে কোনো অজানা ভাষা, সেটার সাহায্যে উনি শিখে নিয়েছিলেন। ঠিক আছে, এই অবধি থাক, তোমরা অবজেক্টিভগুলো পড়বে, আর না বুঝতে পারলে আমায় তখন বলবে।